আবার আপনাদেরকে জানাই এখানে বিজেপি কেন নেই। বিজেপি যারা এই মুহূর্তে চোখ রাখছেন এই ডিজিটালে, বিজেপি মুখপাত্র জয়েন করেছিলেন আলোচনায়, কিন্তু সঙ্গে সঙ্গে তার কাছে মিডিয়া সেল অর্থাৎ বিজেপি মিডিয়া সেলের পক্ষ থেকে বার্তা আসে যে তারা এখন সিএএ নিয়ে কোনো প্যানেলে অংশ নেবেন না, সিএএ নিয়ে কোনো বিজেপি মুখপাত্র মুখ খুলবেন না। কনক প্রামাণিক, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এতে ক্ষতি কি? খুব প্রশ্ন, বাস্তব প্রশ্ন, ক্ষতি কি সুমনদা? ক্ষতি একটা, কোনো ক্ষতি আছে না? তো ক্ষতি একটাই, যেটা চন্দনদা বললেন, অর্থাৎ এটাতে একটা ধর্মীয় বেঞ্চমার্ক রাখা হয়েছে, যেটা ভারতবর্ষের সংবিধানের চরিত্র নয়। দেখুন, ভারতবর্ষের সংবিধানের চরিত্র হচ্ছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ ধর্মের বেসিসে কাউকে জাজ করা হবে না। কিন্তু এই সিএ আইনটা সেই মূল যে ধর্মনিরপেক্ষ চরিত্রটা, সেটাকে ফ্লাউট করছে কিনা সেটা আমরা জানি না। অবশ্যই বিরোধীদের অভিযোগ সেটাকে ফ্লাউট করা হচ্ছে, অর্থাৎ কাউকে শরণার্থী হিসেবে ট্রিট করা হবে কিনা সেটা নির্ভর করা হচ্ছে তার ধর্মের উপর। কিন্তু আবার আমি বলছি যে আই হ্যাভ এ বেসিক ইস্যু, সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু এই ধরনের চিন্তা নিয়ে ভাবিত নয়। কারণ বিজেপি নিজেকে একটা হিন্দু ন্যাশনালিস্ট পার্টি হিসেবে প্রজেক্ট করতে চায় এবং হিন্দুদের স্বার্থের কথাই বলতে চায়। ফলে বিজেপি এই আন্তর্জাতিক কি হলো বা সংবিধানের ক্যারেক্টার কি হলো সেসব নিয়ে খুব ভাবিত নয়। এবং ভাবিত নয় বলে বিজেপির একটা সুবিধা আছে, বিজেপি স্লোলি যে কথাগুলো বলছে যে যদি আমরা 370 পাই তাহলে কিন্তু আমরা কনস্টিটিউশনটাকে বদলে দেবো, আর কনস্টিটিউশনের এসব ধর্মনিরপেক্ষ চরিত্র থাকার দরকার নেই। বিজেপির কর্ণাটকের একজন খুব গুরুত্বপূর্ণ নেতা অনন্ত হেগড়ে, তিনি কিন্তু এ কথাটাই অলরেডি বলেছেন যে আমরা 370 পেলে আমরা কনস্টিটিউশনটাই বদলে দেব। এবার আপনি যদি বৃহত্তর আঙ্গিকে বিষয়টা দেখেন, তাহলে দেখবেন যে বিজেপির কাছে এটা একটা পলিটিক্যাল টুল এবং বিজেপি সেই টুলটাকে ব্যবহার করবে। একদম। এখানে অনেকেই প্রশ্ন করছেন যে 2 কোটির চাকরি কি হলো, হঠাৎ করে কেন সিএএ? এই যে এসকে মুসিয়ার, দেখুন আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা বুঝে উঠতে পারছি না। সে বিজেপি 4.5 বছর চালু করলো না, এখন ইলেকশন আছে, ইলেকশনে কেন চালু করছে? মুসলমানকে বার করে দেওয়ার জন্য নাকি? আচ্ছা, রঞ্জিত কুমার কর্মকার তিনি বলছেন ভালো কাজ যখনই হোক না কেন তখনই সাদরে গ্রহণ করা উচিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলছিলাম, আজকেই এই যখন গোটা সংবাদ মাধ্যমে যখন বিস্ফোরক হয়ে উঠেছে খবর যে রাত 10টার মধ্যেই সিএএ চালুর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে গোটা দেশ জুড়ে। আমি কিন্তু মোবাইলে দেখছি এইমাত্র সিএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। সিএ বিজ্ঞপ্তি কার্যকর করার চালু হয়ে গেছে। এখানে আমার কাছে এসেছে, দ্য মোদি গভর্নমেন্ট অ্যানাউন্সেস ইমপ্লিমেন্টেশন অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইট ওয়াজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ বিজেপি's 2019 ম্যানিফেস্টো. This will pave way for the persecuted to find citizenship in India. তার মানে তাই হলো, মোটামুটি ভাবে অ্যানাউন্সেস, government announces implementation of citizenship amendment act, it was an integral part. এখন এখানে বিজ্ঞপ্তি জারি হয়েছে কিনা সেটা কিন্তু দেওয়া নেই, অ্যানাউন্সেস তো বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। ওকে, তার মানে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কি বললেন তার আগে এই খবরটা হওয়ার পরেই দেখুন। দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। এনআরসি তো আমরা মানতেই পারি না, আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না। বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়নেও এটা কিন্তু খুব সেন্সিটিভ। নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তি হোক, এটা আমরা চাই না। এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। যে মধ্যরাতে এমন কিছু করবেন না, এটা ফ্রিডম অ্যাট মিডনাইট নয়, এটা বিজেপির পরিকল্পনা ছলনা।
আচ্ছা, আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, এই যে বললেন আপনারাও তো বিরোধিতা করছেন, সিপিআইএমও বিরোধিতা করছে, এবার কি তাহলে এই ইস্যু ধরে, হ্যাঁ হয়তো অ্যানাউন্স করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, অ্যানাউন্স করে দিয়েছে প্রার্থী তালিকা, সব ঠিক আছে, কিন্তু লড়াইটা কি একসঙ্গে হবে? আবার কি বিজেপি, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে এক করলেন, তিনি মেলালেন? দেখো, তুমি এই ক্লারিফিকেশনটা তুমি একদিকে দেখছো, জাস্ট সি দি আদার সাইড অফ দি ভ্যালি। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে আমি তোমাকে এর আগেই বলেছিলাম, তুতু মায় যে গেমটা, মেরুকরণের যে 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 স্পোর্টটা চালু হচ্ছে, এবং সেটা কিন্তু আবার একটু প্রাধান্য পাচ্ছে। তোমাকে বলছি, বেসিক সমস্যা রাজ্যের ক্ষেত্রে যেটা, বেসিক সমস্যা কেন্দ্রীয় ক্ষেত্রে যেটা, এবং রাজ্য বিজেপি বা রাজ্যের তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে যেসব মানুষের সাধারণভাবে অভিযোগ বা যে কারণে আমরা 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 এই প্রশ্নগুলো তুলি, আজকে কিন্তু প্রত্যেকটা ফিকে হয়ে যাচ্ছে। তুমি ভেরি ইন্টারেস্টিংলি দেখো, মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছেন কোন ইস্যুটা নির্বাচনের ইস্যু হতে পারে, এবং সেই ইস্যুটাকে প্রজেক্ট করা হচ্ছে এবং তার বিরোধিতা করা হচ্ছে। এটা একটা বাস্তব চরিত্র। আমি তোমাকে একটি কথা বলি, তৃণমূল যখন সিএএ চালু হয়, তৃণমূলের কিন্তু অনেক এমপি, আমি সংখ্যাটা তোমাকে বলছি, সম্ভবত 9 জন, এই এমপি কিন্তু সেদিনকে উপস্থিত ছিলেন না পার্লামেন্টে। রাদার কোনো হুইপ ছিল না তার বিরুদ্ধে। আমরা প্রশ্ন তুলেছিলাম সেখানেও। আমরা বিরোধিতার জায়গায় তৃণমূল যদি কোনো অন্যায়ের বিরোধিতা করে, আমরাও অন্যায়ের বিরোধিতা সেপারেটলি করতে পারি, ইউনাইটেডলি করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমরা যখন এই ধরনের ইস্যু, যেটা একটা ব্যাপক রকম স্পোর্ট হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবাংলায়, বিশেষত নির্বাচনের প্রাককালে, সেই রকম ক্ষেত্রে আমরা এই প্রশ্ন তুলছি। 4.5 বছর আগে তৃণমূলের যে সংখ্যাটা ছিল পার্লামেন্টে, তাদের 9 জন সেদিনকে উপস্থিত ছিলেন না ওই সিএএ ভোটিং এ। তো আলটিমেটলি ভোটিং এর কোনো ব্যাপারও ছিল না, ইনফ্যাক্ট, কিন্তু তারা উপস্থিত থাকতে পারতেন, সে হুইপটাও জারি করা হয়নি। সুতরাং আমি তোমাকে আবারও বলি, পশ্চিমবাংলার ইকুয়েশন, বাংলার ইকুয়েশন কিন্তু আবার সেই মেরুকরণের রাজনীতি যেটা আমরা দেখেছি 2021-এ, আবার ঠিক ওই একই, ওই সিএএ এবং তার বিরোধিতা। মানে আমি যেটা দেখছি, চন্দনদা, পিটিআই নিউজ অ্যালার্ট দিচ্ছে, গভর্নমেন্ট অ্যানাউন্সেস ইমপ্লিমেন্টেশন অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, অফিসিয়ালস সূত্র মারফত পিটিআই অ্যালার্ট দিচ্ছে, অর্থাৎ তার মানে সিএএ চালু হয়েই গেল। সুকান্ত মজুমদার এর আগে কি বলেছিলেন একবার দেখাবো, তারপর আমি সুমনদা তোমার কাছে আসবো। আজকেই সাংবাদিক বৈঠক করে বলেছেন, ব্যাপার আছে, অন্য কিছু তো বিষয় নেই, রুলস লাগু হবে। সন্ধ্যাবেলা 7টা বাজার পরে সিএর রুলস রেগুলেশন লাগু হতে পারে। আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি বারবার বলেছেন যে লোকসভা ভোটের আগেই সিএ লাগু হবে, একাধিকবার বলেছে। আমাদের বিরোধীদের চাপ থাকার কথা না, সব চাপ তো আগে রিলিজ হয়ে যাওয়ার কথা। এখন বিরোধীরা যদি নিজেদেরকে চাপ নিয়ে নেন, তাহলে আলাদা বিষয়। এখান থেকে আমার প্রশ্ন, যে বিজেপি খুব উৎসাহিত, কারণ মতুয়া সম্প্রদায়ের ভোটের জন্য। মতুয়াদের একাংশ বারবার বলে এসেছে যে সিএ কেন হচ্ছে না, আবার একাংশ বিরোধিতা করছে। আমি আবার বলছি, শান্তনু ঠাকুর কতটা, বা ওই অঞ্চলে মুকুটমণি অধিকারী, আবার তৃণমূল, জগন্নাথ সরকার, আবার বিজেপির সাংসদ, এই যে মতুয়া ভোটটা বিজেপি কতটা ফায়দা তুলতে পারবে বলে মনে হয় তোমার? আমার প্রশ্ন, হ্যাঁ সুমনদা। দেখুন, বিজেপি তো অবশ্যই এটার থেকে অ্যাডভান্টেজ পাবে, কারণ বিজেপি মতুয়াদের কাছ থেকে, মানে আমি বলছি যে মতুয়াদের কাছ থেকে অবশ্যই অ্যাডভান্টেজ পাবে, কারণ বিজেপি এটাকে নিয়ে ইস্যু করেছে, বিজেপি এটাকে নিয়ে এগিয়েছে, এবং বিজেপি সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখাবে। যেটা মানে আমার কংগ্রেসের কাছে প্রশ্ন, যেটা মানে কংগ্রেসকে বুঝতে হবে, যে গোটা দেশের মানুষ যেমন মানে বিজেপিকে ভোট দেয়, তেমনি তো প্রধান বিরোধী দল কংগ্রেস। হোয়াট ইজ কংগ্রেস রোল ইন দিস, মানে কাউন্টারিং দিস? শুধু তৃণমূল ওই দিন 9 জন অ্যাবসেন্ট ছিল এটা বলে তো লাভ হবে না। প্রশ্ন হচ্ছে যে গোটা দেশে কংগ্রেসের যে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কথা ছিল, সেটা কি কংগ্রেস পারছে? সেটা কি কংগ্রেস করতে পারছে? দেখুন, বিজেপি তো মানে এই ব্যঙ্গটা করেই থাকে যে রাহুল গান্ধী যতক্ষণে মুম্বাইতে পৌঁছবেন, ততক্ষণে দলই অর্ধেক ফাঁকা হয়ে যাবে। রোজই আমরা খবরের কাগজ খুললে দেখি আজ রাজস্থানে লোক বেরিয়ে যাচ্ছে, কাল অমুক জায়গায় লোক বেরিয়ে যাচ্ছে। তো মানে বিজেপির এই যে আমি যদি কংগ্রেসের ভাষায় কথা বলি, বিজেপির এই যে ডিভাইসিভ পলিটিক্স বা বিদ্বেষমূলক রাজনীতি, সেটাকে কাউন্টার করার জন্য হোয়াট ইজ
অপোজিশনস প্ল্যান, অপোজিশন। না, আমি আসছি, আমি চন্দনদার কাছে আসছি, কারণ আমার সময় শেষ হয়ে আসছে। চন্দনদা, ঠিকই তো, জাতীয় দল বারবার করে কংগ্রেস বলে যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে একমাত্র কংগ্রেসের পক্ষেই সম্ভব। এই পশ্চিমবঙ্গ পকেট, ওই উত্তরপ্রদেশ পকেট, ওই বিহার পকেট, এরকম পকেটে পকেটে তো আন্দোলন করে লাভ নেই। সত্যি তো, আপনারা কতটা এর বিরুদ্ধে গর্জে উঠতে পারছেন? আজকে তো হয়ে গেল, সিএ হবেই বলেছিল, হয়ে গেল, এখন আপনারা বসে বসে বিরোধিতা করছেন, কিন্তু রাস্তায়। না না, প্রশ্নটা কিন্তু সেখানে নয়, অবশ্যই এটা অর্গানাইজেশনাল প্রশ্ন যেটা সুমন করেছেন, কিন্তু আমার উত্তরটা হচ্ছে, দেখো আজকে রাহুল গান্ধী হাঁটছেন, প্রশ্নটা তো অন্য জায়গায়। আমি একটা হিসেব দিচ্ছি, 452 জন প্রদেশ থেকে, আমি গত 10 বছরে প্রদেশ লেভেলের নেতা এবং সেন্ট্রাল লেভেলে অর্থাৎ কেন্দ্রীয় লেভেলের নেতা যারা বিজেপিতে আছে, ভবিষ্যতে তো বিজেপি পার্টিটা থাকবে না, ওটা কংগ্রেস হয়ে দাঁড়াবে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে আজকে আদর্শগতভাবে যে পদযাত্রাটা চলছে, এই ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেটারও কিন্তু একটা নির্দিষ্ট উল্লেখ আছে বা নির্দিষ্ট উপলক্ষ আছে। সেই লক্ষ্যটা হচ্ছে যে ভারত জোড়ো, আমরা এই ডিভাইসিভ পলিটিক্স এর বিরুদ্ধে, আমরা এই ন্যায়ের পক্ষে। আজকে তুমি সিএ এর প্রশ্ন যেটা তুলছো, সেটাও কিন্তু ন্যায়ের প্রশ্ন, এবং তুমি যদি আজকে বিভাজনের প্রশ্ন তোলো, তাহলেও ওটা কিন্তু ন্যায়ের প্রশ্ন। আমি একটা 10 সেকেন্ডের প্রশ্ন করবো। বল। রাহুল গান্ধী আর ইস্ট বেঙ্গল কি একই লাইনে হাঁটছে? মানে 20 বছর বাদে কোনোদিন সফল হব? ইস্ট বেঙ্গল আমিও ইস্ট বেঙ্গল, প্রশ্নটা কটা ডার্বিতে হারার পরে আর ইস্ট বেঙ্গল জাগবে সেটা তো আমি জানি না। যদি এই লোকসভা নির্বাচনে বিজেপি 370 পেয়ে যায় এবং কনস্টিটিউশন চেঞ্জ করে দিতে পারে, তাহলে রাহুল গান্ধী ঠিক কোনখান থেকে আদর্শগত লড়াইটা শুরু? না না, প্রশ্নটা এখানে আমি আবারও বলি, এটা কি হতে পারে, মানে হোয়াট প্রবাবলি হতে পারে, পারহ্যাপস, এই প্রশ্নটা নয়। এখানে হ্যাঁ না জায়গাটাও নেই, এখানে পারহ্যাপসটাই মূল কারণ, কারণ ভবিষ্যতে কি হতে পারে। কিন্তু আমি যে পার্সপেক্টিভে কথাটা বলছি সেটা হচ্ছে যে ন্যায়ের প্রসঙ্গটা উঠছে না, আমরা এই যে কথাগুলো বলছি, অয়ন তুমি দেখো, তুমি যে কটা সাধারণ মানুষ তোমাকে যে ইনফরমেশন গুলো দিচ্ছেন এবং তাদের অভিমত জানাচ্ছেন, তুমি দেখো ওখানেও কিন্তু একটা আইডেন্টিটি আছে, একটা হিউম্যান ধর্মগত আইডেন্টিটি। তুমি দেখো, ভালো করে ফলো করবে, আমরা এই ডিভিশনের বিরুদ্ধে, অর্থাৎ এই বিভাজনটা কিন্তু প্রমাণিত বিভাজন। না, সুমনদা তো বলছেন তাতে যায় আসে না, বিজেপি ওই সব আইডেন্টিটিকে পাত্তা দেয় না। তারা প্রথম থেকে আরএসএস এর যে লক্ষ্য, সেই আরএসএস এর লক্ষ্যকেই বিজেপি সিলমোহর দিতে চায়। হ্যাঁ, জয়রাম রমেশ এক্স স্যান্ডেলে একদিন হতেই পারে। জয়রাম রমেশ এক্স স্যান্ডেলে বলেছেন যে ডিসেম্বর 2019-এ সংসদের যে নাগরিকত্ব সংশোধনী আইন তা করেছে মোদী সরকার, কিন্তু 4 বছর লেগে গেল, 4 বছর 3 মাস লেগে গেল এটাকে বাস্তবায়িত করতে। सीएए के नियमों के अधिसूचित करने में लिया गया इतना समय प्रधानमंत्री के सफेद झूठ की एक और, এইটা বলে আক্রমণ করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় আরো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, সেই হুঁশিয়ারিটা দিয়ে শেষ করব।